করে কি করবো রাস্তা ভাই করি বাড়ি নষ্ট করি মানি ভাইয়ের মৃত্যুতে শোকাত। হ্যাঁ, আমরা এলাকাবাসীও শোকাত। বন্ধুরা, চারিদিকে শুধু পানি আর পানি, হাঁটার মতো কোনো শুকনো মাটি নেই। এমন এক পরিস্থিতিতে একটা পরিবারকে নিয়ে দৌড়াচ্ছেন কেউ, বৃদ্ধ মাকে কাঁধে তুলে নিরাপদ জায়গা খুঁজছেন। আমার জীবন থেকে এখানে বলতে এরমে পানি নয়। এখানে আজকে 4 দিন পর্যন্ত মানুষটা না খেয়ে আছে, মানুষের প্রচুর কষ্ট হচ্ছে, গবাদি পশু ধ্বংস হয়ে গেছে। কেউ বা শেষবারের মতো ঘরের দরজায় তালা লাগিয়ে জানেন না আর কোনোদিন সেই ঘরে ফিরে যেতে পারবেন কিনা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাই সহ আশেপাশের জনপদ প্রকৃতির নির্মম রূপের সামনে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। আমার ওই দেখেন না, ঘর দুয়ার ভাঙি গেছে, কিভাবে রান্নি খাবো, আজকে 3-4 দিন ধরে খাইতে পারি না রান্নি। ক্যামেরায় ধরা পড়েছে এমন অনেক দৃশ্য যেগুলো দেখে মনে হয়েছে এ যেন কোনো সিনেমা নয়, বাস্তবের এক হৃদয় বিদারক অধ্যায়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেউচিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন মোহাম্মদ ফোরকান, পেশায় একজন গাড়ি চালক। 10 জুলাই শুক্রবার ভোরে তিনি মারা যান, কিন্তু তার মৃত্যুর পরপরই পরিবারের সামনে দেখা দেয় এক নতুন সংকট। চারিদিকে বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে থাকায় মরদেহ কবরস্থানে নেওয়া কোনো স্বাভাবিক পথ ছিল না, এমনকি আশেপাশে দাফনের উপযোগী কোনো শুকনা জমিও খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটা কলাগাছ একসাথে বেঁধে একটা অস্থায়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মাহসিন নিজে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ভেলায় মরদেহ নিয়ে যাওয়ার দৃশ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সারা দেশের মানুষ এই একটা দৃশ্যে বুঝে যান চট্টগ্রামের এই মুহূর্তে বাস্তবতা ঠিক কতটা ভয়াবহ। সাহায্য সহযোগিতা আসেনি ভাই, এখানে কানাদানও কিছু আসে নাই, এখন মুড়ে বা চানাচুর এগুলো এনে কাজ। এই একটা ঘটনা কোনো বিচ্ছিন্ন কিছু না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই বন্যায় ক্ষতিগ্রস্ত 7টা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 40 জন। এর মধ্যে সবথেকে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, 13 জন রোহিঙ্গা শরণার্থী সহ 23 জন মারা গেছেন সেখানে। চট্টগ্রামে 8 জন, বান্দরবনে 6 জন আর রাঙামাটিতে 2 জনের প্রাণ গেছে এই দুর্যোগে। আমাদের ঘর ভেঙে গেছে, ওই জন্য ছেলে মেয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। এই 7 জেলায় প্রায় 9,28,000 মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছেন। শুধু সাতকানিয়াতেই ডুলু খালের বাঁধ ভেঙে পাহাড়ি ঢালের পানি মুহূর্তে ঢুকে পড়ছে লোকালয়ে, যার ফলে উপজেলায় 17টি ইউনিয়ন আর একটা পৌরসভার 70 থেকে 80% এলাকা তখনও পানির নিচে ছিল এবং 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মানুষ ঘুম থেকে উঠে দেখলো পানি ইতিমধ্যেই ঘরের ভেতরে। আরো 2টি মর্মান্তিক ঘটনা ঘটেছে একই সময় বাঁশখালীর বাছারা ইউনিয়নে, যেখানে বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় 2টা শিশু। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাদের জন্য দাফনের কোনো শুকনো জায়গা মেলেনি। শেষ পর্যন্ত কিছুটা উঁচু একটা পুকুর পাড়ে তাদের দাফন করতে হয়েছে। একসাথে বিদ্যুৎ নাই, যে অসহায় বিদ্যুতের যে অবস্থা, অসহায় আমরা এখন অসহায়ের মধ্যে আছি। সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে ঘটেছে আরো একটি অস্বাভাবিক ঘটনা। স্থানীয় একটা মসজিদ সংলগ্ন কবরস্থানে সাঙ্গু নদীর পানি ঢুকে তীব্র স্রোতে একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আগে থেকে কবর দেওয়া 3টি মরদেহ ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে অন্য একটি নিরাপদ কবরস্থানে আবার দাফনের ব্যবস্থা করেন। এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দেয় বন্যা শুধু জীবিতদের কষ্ট দেয় না, মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অধিকারটুকু কেড়ে নেয়। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন। দুঃখজনকভাবে এই দৃশ্য বাংলাদেশের জন্য একেবারে নতুন কিছু না। এর আগে ফেনীতেও একই রকম ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছিলেন এবং একইভাবে দাফনের জায়গা না পেয়ে মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। সে সময় ফেনীর সদর উপজেলায় মোট ইউনিয়নের বাসিন্দা আলিমুল্লাহ নামের 73 বছর বয়সে একজন মানুষ মারা যাওয়ার পর পুরো গ্রাম পানিতে তলিয়ে থাকায় তার দাফনের ব্যবস্থা করা যায়নি। 2 দিন অপেক্ষা করার পর স্বজনরা তার মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন যেন তাকে দাফন করে দেয় এবং তাদের সাথে যোগাযোগ করেন। সে সময় ফেনী শহরের একটা এলাকায় হাঁটু পানিতে একটা 5 বছর বয়সী শিশুর মরদেহ ভেলায় ভাসতে দেখা গিয়েছিল। পরে স্থানীয়রা মিলে সেই শিশুর জানাজা ও দাফনের ব্যবস্থা করেছিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এটা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, এটা বাংলাদেশের বন্যাপ্রবণ অঞ্চলের একটা বারবার ফিরে আসা করুণ বাস্তবতা। গাড়ি চলাচল করতে পারছে না, সিএনজি, অ্যাম্বুলেন্স
লুগুনিয়া মানুষ যাতায়াত করা অনেক কষ্টসাধ্য হচ্ছে। এদিকে বন্যার টানাবর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর মুহূর্তের মধ্যে ফুলে ফেঁপে ওঠা নদী। যে রাস্তায় প্রতিদিন মানুষ হাঁটতেন সেখানে এখন নৌকা ছাড়া চলাচল অসম্ভব। যে স্কুলের শিশুদের হাসির শব্দ শোনা যেত সেখানে এখন আশ্রয় নিয়েছে শত শত পরিবার। একজন কৃষক সারা জীবনের সঞ্চয় দিয়ে ধান চাষ করেছিলেন, কয়েক ঘন্টার পানিতে সব শেষ। একজন দিনমজুর কাজে বের হতে পারেনি কারণ তার ঘরই আর নেই। একজন দোকানদার দাঁড়িয়ে শুধু দেখছেন পানির স্রোতে তার দোকানের সব মালামাল ভেসে যাচ্ছে। এ ক্ষতির হিসাব শুধু টাকায় মাপা যায় না। আজকে 7 দিন ধরে এখানে পানি কোনোভাবে কমতেছে না, একটু কমলেই পরবর্তী আবার পানি উপর থেকে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি আসে। মাটির ঘর তো একটাও নাই, সবগুলা ভেঙে পানির সাথে মিশিয়ে গেছে, রান্না বান্না করতে পারতেছে। অন্যদিকে একজন মা সারা রাত সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে বসেছিলেন এবং শিশুটি বারবার বলছিল, মা আমরা কি বাঁচবো? কিন্তু সেই মায়ের নিজের কাছে কোনো উত্তর ছিল না। একজন বৃদ্ধ দাদা হাঁটতে পারেন না, তাকে চেয়ার সহ কয়েকজন যুবক কাঁধে তুলে কোমর সমান পানি পার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেক পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলোই ছিল তাদের একমাত্র সম্বল সবই পানিতে ভেসে গেছে। শিশুরা ক্ষুধার্ত, বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, চারিদিকে শুধু অনিশ্চয়তা। এই ঘটনাগুলো আমাদেরকে কি শেখায়? আমরা যখন বন্যার খবরে শুধু কত জেলা প্লাবিত হলো, কত লাখ মানুষ পানিবন্দী শুনি, তখন এর ভেতরের মানবিক দিকটা অনেক সময় চাপা পড়ে যায়। মেইন রোডের উপরে কি করে যায়, ভাগাভাগি হয়ে যায়, এখানে এক পোটলা জিনিস আসতে না। এই দানি জমিনগুলা পানিতে তলে গেছে, মাছের ফসলগুলো গেছে। দেখেন আমাদের ঘর বাড়ি, আমরা ঘরেও থাকতে পারছি। কিন্তু মোহাম্মদ ফোরকান আলী বা আলী মোল্লার মতো মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা সংখ্যার পেছনে একটা পরিবার আছে, যারা শুধু ঘরবাড়ি বা ফসল নয়, তাদের প্রিয়জনকে বিদায় জানানোর শেষ সুযোগটাও স্বাভাবিকভাবে পান না। এই পরিস্থিতি এটাও দেখায় কেন বন্যাপ্রবণ এলাকায় উঁচু ও নিরাপদ কবরস্থান তৈরি করা কতটা জরুরি। এই বন্যা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না আমরা কি অবস্থায়, কোন অবস্থায় আছেন, এটা করে কি দেখার মতো কেউ আমাদের লোক এখন আরেকটা দুঃখের বিষয় হলো এখানে কোনো একটা মেম্বার আছে না, আধার সময় ছিড়ে দিবে, এরকম কেউ আমাদের কাছে নাই। মোহাম্মদ ফোরকান আলী মোল্লা, নাম না জানা সেই শিশুরা, যুবকেরা, তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা প্রতিটা পরিবারের জন্য একটা ব্যক্তিগত ট্র্যাজেডি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা যে যতটুকু পারি তাদের পাশে দাঁড়াই। আমরা দোয়া করি এবং যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। কমেন্ট বক্সে সবাই আমিন লিখে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।